নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আবার আমি টিজেড পেপার 2 এর জন্য জিওগ্রাফি টপিক অক্ষাংশ ও দ্রাঘিমাংশ থেকে 50 কোয়েশ্চেন্স আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আর আমি পূর্বের ভিডিওতে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ থেকে কনসেপ্ট ওয়াইজ আমি ডিসকাশন করেছিলাম। আজকে এই ভিডিওতে 50 কোয়েশ্চেন্স আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যাতে ভিডিওটা পুরোপুরি দেখেন এবং এগুলো হ্যান্ড নোট বানিয়ে নেবেন দেখার সময়, ঠিক আছে? তো শুরু করছি আজকে ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে ভারতের কোন শহরটি সূর্যোদয়ের সাক্ষী? তো মনে রাখবেন, ভারতের সূর্যোদয়ের সাক্ষী হিসাবে রয়েছে কোহিমা শহরটি কিন্তু ভারতের সূর্যোদয়ের সাক্ষী রূপে এটা রয়েছে। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের মূল ভূখণ্ড কতটুকু? তো মনে রাখবেন, ভারতের মূল ভূখণ্ড যেটা রয়েছে সেটা হলো 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে কিন্তু অবস্থিত রয়েছে। আমি আবারও বলছি, ভারতের মূল ভূখণ্ড সেটা কিন্তু 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে কিন্তু ভারতের মূল ভূখণ্ড সেটা কিন্তু অবস্থিত রয়েছে। তারপর 3 নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ভারতের বিস্তার কতটুকু? তো পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ভারতের বিস্তার রয়েছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে কিন্তু ভারত বিস্তৃত রয়েছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ভারত বিস্তৃত রয়েছে, ঠিক আছে? এবার 4 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই আপনারা মনে রাখবেন। সূর্য পশ্চিমের গুজরাটের তুলনায় পূর্বে অরুণাচল প্রদেশে কত ঘন্টা আগে উদিত হয়? অর্থাৎ সূর্য পশ্চিমে প্রান্তে যে গুজরাট রাজ্যটা রয়েছে তার তুলনায় কত আগে অরুণাচল প্রদেশে কত ঘন্টা আগে উদিত হয়, ঠিক আছে? তো মনে রাখবেন, সেটা 2 ঘন্টা আগে কিন্তু উদিত হয়। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কর্কট ক্রান্তি অক্ষাংশ রেখাটি কত ডিগ্রি কোণে অবস্থিত? তো মনে রাখবেন, কর্কট ক্রান্তি অক্ষাংশ রেখাটি সেটা 23.50 ডিগ্রি কোণে, অর্থাৎ 50 ডিগ্রি কোণে কিন্তু অবস্থিত রয়েছে, ঠিক আছে? তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কর্কট ক্রান্তি রেখাটি কতটি দেশের মধ্যে দিয়ে গেছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিচার 2024 এর জন্য। অবশ্যই মনে রাখবেন, কর্কট ক্রান্তি রেখাটি 17টি দেশের মধ্যে দিয়ে কল্পনা করা হয়েছে বা এটা গেছে। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কর্কট ক্রান্তি রেখাটি ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? কতটি রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখাটি গেছে? সেটা হলো ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখাটি কল্পনা করা হয়েছে, আর 17টা দেশের মধ্যে দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখাটি কল্পনা করা হয়েছে। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রায়শই এক্সামের মধ্যে দিয়ে এক্সামে এই কোয়েশ্চেনটা আসে। ত্রিপুরার কোন শহরের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটি গেছে? তো সেটা হবে উদয়পুর। সরি, একটু কারেকশন করে নেবেন, এটা হবে উদয়পুর, ঠিক আছে? উদয়পুর হবে। আমি একটু লিখে দিচ্ছি, উদয়পুর হবে। এখানে কি হবে? সঠিক আনসার হবে উদয়পুর, ঠিক আছে? উদয়পুর হবে এটার কারেক্ট আনসার। তারপর কর্কট ক্রান্তি রেখাটি কোন নদীকে 2 বার অতিক্রম করে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কর্কট ক্রান্তি রেখাটি ভারতের কোন নদীকে 2 বার অতিক্রম করে? তো সেটা হলো মাহি নদীকে কিন্তু কর্কট ক্রান্তি রেখা 2 বার অতিক্রম করে। তারপর 10 নম্বর কোয়েশ্চেন রয়েছে ভারতের কর্কট ক্রান্তি রেখাটির সর্বোচ্চ দৈর্ঘ্য কোন রাজ্যে রয়েছে? তো ভারতে উপর দিয়ে যে কর্কট ক্রান্তি রেখাটি যায়, সেই রেখাটি সর্বোচ্চ দৈর্ঘ্য কোন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়? সেটা হলো কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যে রেখাটা কল্পনা করা হয় সেটা কিন্তু সর্বোচ্চ দৈর্ঘ্য রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। তারপর ভারতের কর্কট ক্রান্তি রেখাটির সর্বনিম্ন দৈর্ঘ্য কোন রাজ্যে রয়েছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো ভারতে কর্কট ক্রান্তি রেখাটির সর্বনিম্ন দৈর্ঘ্য যে রাজ্যে রয়েছে সেটা হলো রাজস্থান রাজ্যে রয়েছে। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিরক্ষরেখা কয়টি দেশের উপর দিয়ে কল্পনা করা হয়েছে? তো মনে রাখবেন, নিরক্ষরেখা কিন্তু সাধারণত 13টি দেশের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। নিরক্ষরেখা 13টি দেশের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন থাকবেই, তো অবশ্যই এগুলো মনে রাখবেন। তারপর 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কর্কট ক্রান্তি রেখাটি ভারতের কোন দিক দিয়ে গেছে? তো মনে রাখবেন, তো সেটা সাধারণত মধ্যভাগ দিয়ে, অর্থাৎ ভারতের মাঝামাঝি দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখাটা কল্পনা করা হয়েছে।
মকরক্রান্তি রেখা কয়টি মহাদেশের মধ্যে দিয়ে গেছে? অবশ্যই মনে রাখবেন মকরক্রান্তির যে রেখাটা সেটা কিন্তু সাধারণত 3টি মহাদেশের মধ্যে দিয়ে কল্পনা করা হয়েছে। তারপর 15 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কর্কটক্রান্তি রেখা কয়টি দেশের মধ্যে দিয়ে কল্পনা করা হয়েছে? তো অবশ্যই সেটা মনে রাখবেন কর্কটক্রান্তি রেখা সেটা কিন্তু 17টি দেশের মধ্যে দিয়ে কল্পনা করা হয়েছে। ক্লিয়ার? তারপর কর্কটক্রান্তি রেখা কয়টি জলাশয়ের মধ্যে দিয়ে কল্পনা করা হয়েছে? অবশ্যই মনে রাখবেন কর্কটক্রান্তি রেখা সেটা 6টি জলাশয়ের মধ্যে দিয়ে কিন্তু কল্পনা করা হয়েছে। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় মূল মধ্যরেখা কয়টি রাজ্যের মধ্যে দিয়ে কল্পনা করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতীয় মূল মধ্যরেখা সেটা কিন্তু মোট 5টি রাজ্যের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। ঠিক আছে। তারপর 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আসামের ডিব্রুগড় এবং গুজরাটের দ্বারকার স্থানীয় সময়ের মধ্যে কত মিনিটের মতো পার্থক্য রয়েছে? আসামের ডিব্রুগড় এবং গুজরাটের দ্বারকার স্থানীয় সময়ের মধ্যে কত মিনিটের পার্থক্য রয়েছে? সেটা হলো 1 ঘন্টা 45 মিনিটের মতো পার্থক্য রয়েছে। ঠিক আছে। এবার 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পৃথিবীর কীরকম আকৃতির জন্য 180 ডিগ্রি দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখার নাম দেওয়া হয়? অর্থাৎ 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা রয়েছে সেটাকে কেন আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলি? সেটা বলা হয় পৃথিবীর কীরকম আকৃতির জন্য? গোলাকার আকৃতির জন্য কিন্তু 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা নাম দিয়ে থাকি। ঠিক আছে। এবার আমরা দেখব 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আইডিএল এর পুরো নাম কি? তো মনে রাখবেন আইডিএল এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ডেট লাইন। ইন্টারন্যাশনাল ডেট লাইন হলো আইডিএল এর পুরো নাম। এবার 21 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব, যেখানে বলা হয়েছে ভারতের প্রমাণ মধ্যরেখা কোন শহরের মধ্যে দিয়ে গেছে? তো মনে রাখবেন এটা হলো উত্তরপ্রদেশের মির্জাপুর নামক একটা শহর। সেই শহরের উপর দিয়েই কিন্তু ভারতের প্রমাণ যে মধ্যরেখা সেটা কিন্তু কল্পনা করা হয়েছে। এবার 22 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের মূল মধ্যরেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? আমি বলেছিলাম একটু আগে যে 5টা রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু ভারতের মূল মধ্যরেখাকে কল্পনা করা হয়েছে। সেই 5টা রাজ্য এবার আমরা দেখব কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে ভারতের মূল মধ্যরেখাকে কল্পনা করা হয়েছে। তো অবশ্যই সেটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। অবশ্যই এই কোয়েশ্চেনটা মনে রাখবেন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। কোয়েশ্চেন কিন্তু এভাবে আসতে পারে, নিচের কোন রাজ্যটি মূল মধ্যরেখার মধ্যে দিয়ে নিচের কোন রাজ্যটির মধ্যে দিয়ে মূল মধ্যরেখা কল্পনা করা হয়নি, এরকম কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে। অপশন দিয়ে দেবে, আপনারা অপশন চুজ করবেন। ক্লিয়ার? তো এখানে অবশ্যই আপনারা তখনই চুজ করতে পারবেন সঠিক আনসার যখন আমরা আমাদের এই রাজ্যগুলো আমরা ভালোভাবে জানতে পারবো। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, এই 5টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু ভারতের মূল মধ্যরেখা কল্পনা করা হয়েছে। ক্লিয়ার? এবার 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কত ডিগ্রি অক্ষাংশ ভারতের সর্বাধিক সংখ্যক রাজ্যের মধ্যে দিয়ে গেছে? অর্থাৎ কত ডিগ্রি অক্ষাংশ ভারতের সর্বাধিক সংখ্যক রাজ্যের মধ্যে দিয়ে গেছে, সেটা সঠিক আনসার যেটা হবে সেটা হবে 24 ডিগ্রি উত্তর অক্ষাংশ। 24 ডিগ্রি উত্তর অক্ষাংশ কিন্তু ভারতের সর্বাধিক সংখ্যক রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এবার আমরা দেখে নেই কয়টা রাজ্যের মধ্যে দিয়ে এই রেখাটা গেছে। ঠিক আছে। তো 24 নম্বর কোয়েশ্চেনে রয়েছে 24 ডিগ্রি উত্তর অক্ষাংশ ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? তো অবশ্যই মনে রাখবেন সেটা কিন্তু 10টি রাজ্যের মধ্যে দিয়ে 24 ডিগ্রি উত্তর অক্ষাংশটা গেছে। ঠিক আছে। এবার 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কত ডিগ্রি অক্ষাংশ ভারতের সবচেয়ে কম সংখ্যক রাজ্যের মধ্যে দিয়ে গেছে? তো এটার সঠিক আনসার হলো 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ। অর্থাৎ 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ কিন্তু ভারতের সবচেয়ে কম সংখ্যক রাজ্যের মধ্যে দিয়ে গেছে। কতটা রাজ্য আমরা একবার দেখে নিই। 26 নম্বর কোয়েশ্চেন, 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? তো সেটা সঠিক আনসার হলো 3টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ সেটা গেছে। তো কী কী রাজ্যটা আমরা একবার দেখে নেই। মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং উড়িষ্যা, এই 3টে রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ সেটা কল্পনা করা হয়েছে। ক্লিয়ার? এবার আমরা 27 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত আনুমানিক সময়ের ব্যবধান কত থাকে? তো মনে রাখবেন গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত আনুমানিক সময়ের যে ব্যবধান থাকে সেটা থাকে 3:2 অনুপাতে। 3:2 অনুপাতে কিন্তু গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত আনুমানিক সময়ের ব্যবধান থাকে। এবার 28 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হয়েছে ভারতের সবচেয়ে পশ্চিম দ্রাঘিমাংশটি কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ পশ্চিম যে প্রান্তটা ভারতের, সেই প্রান্তটা কোন রাজ্যে অবস্থিত? সেটা হলো গুজরাট রাজ্যে। ক্লিয়ার? এবার 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের সবচেয়ে পূর্ব দ্রাঘিমাংশটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের সবচেয়ে পূর্ব যে প্রান্তটা সেটা কিন্তু অরুণাচল প্রদেশ রাজ্যেই কিন্তু রয়েছে। সেই কারণেই অরুণাচল প্রদেশ রাজ্যে সবচেয়ে আগে সূর্যোদয় হতে দেখা যায়।
ঠিক আছে। এবার 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের পূর্বতম দ্রাঘিমাংশটি কত ডিগ্রি পূর্বে অবস্থিত। ভারতের পূর্বতম দ্রাঘিমাংশটি কত ডিগ্রি পূর্বে অবস্থিত, সেটা হলো 97 ডিগ্রি 25 মিনিট পূর্বে অবস্থিত। ভারতের পূর্বতম দ্রাঘিমাংশটি কত ডিগ্রি পূর্বে অবস্থিত, 97 ডিগ্রি 25 মিনিট পূর্বে কিন্তু অবস্থিত রয়েছে। এবার 31 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। পরপর দুটি দ্রাঘিমাংশের মধ্যে সময়ের পার্থক্য কত থাকে। এখানে সময়ের হবে, একটু কারেকশন করে নেবেন, এখানে সময়ের হবে। পরপর দুটি দ্রাঘিমাংশের মধ্যে সময়ের পার্থক্য কত হবে, সেটা হবে সঠিক আনসার 4 মিনিট। ক্লিয়ার। এবার আমরা দেখব 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে পার্থক্য কত। অর্থাৎ গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে পার্থক্য হলো কত, প্রায় 29 দ্রাঘিমাংশ। ক্লিয়ার, 29 দ্রাঘিমাংশ হলো গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে পার্থক্য। এবার 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে পার্থক্য এবার মিনিটে জানতে চাইছে। তো কত মিনিটের পার্থক্য রয়েছে গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে, সেটা হলো 116 মিনিট। তো এখান থেকে দেখুন, আমি গুজরাট এবং অরুণাচল প্রদেশের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আমি এখানে পুট করে দিয়েছি। কেননা কারণ কোয়েশ্চেন কিন্তু দ্রাঘিমাংশে আসতে পারে, মিনিটে আসতে পারে, ঘন্টায় আসতে পারে, সেই কারণে আমাদের সবগুলো আমাদের কিন্তু জানা জরুরি। সেই কারণে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে আমি পুট করে দিলাম। 116 মিনিট, কিন্তু মিনিটে যদি আসে তো মনে রাখবেন 116 মিনিটের পার্থক্য কিন্তু রয়েছে। তারপর গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে আনুমানিক সময়ের ব্যবধান কত ঘন্টা। ঘন্টায় যদি আসে অবশ্যই মনে রাখবেন সেটা 2 ঘন্টার ব্যবধান রয়েছে। আর মিনিটে আসলে 116 মিনিট, আর দ্রাঘিমাংশে আসলে 29 দ্রাঘিমাংশ, 29। ক্লিয়ার, 29 দ্রাঘিমাংশ। এবার আমরা 35 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কত। এটা আমি পূর্বে ভিডিওতেও একবার আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, এখানেও আমি তুলে ধরেছি ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কত। আমরা সবাই জানি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ক্লিয়ার। এবার 36 নম্বর কোয়েশ্চেন, মির্জাপুর শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত। অবশ্যই মনে রাখবেন মির্জাপুর যে শহরটা, সেটা কিন্তু ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত রয়েছে। তারপর 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন রেখাটি দেশের জলবায়ুকে প্রবাহিত করে ভারতের মধ্যে দিয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেট 2 এর জন্য। অবশ্যই মনে রাখবেন কোন রেখাটি দেশের জলবায়ুকে প্রবাহিত করে ভারতের মধ্যে দিয়ে গেছে, সেটা হলো কর্কটক্রান্তি রেখা। ক্লিয়ার। এবার 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিষুবরেখা পৃথিবীকে কোন গোলার্ধে বিভক্ত করে। নিবি অর্থাৎ নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। সেই রেখা পৃথিবীকে কোন গোলার্ধে বিভক্ত করেছে, উত্তর ও দক্ষিণ গোলার্ধে কিন্তু বিষুবরেখাটা পৃথিবীকে সমান দুটি ভাগে বিভক্ত করেছে। তারপর 39 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরার কর্কটক্রান্তি রেখার নিকটতম শহর কোনটি। ত্রিপুরার কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছের যে শহর বা সবচেয়ে নিকটতম যে শহরটা, সেটা হলো কিন্তু উদয়পুর। ক্লিয়ার। এবার 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন রেখা ভারতের মধ্যে দিয়ে যায় না। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন কোন রেখা ভারতের মধ্যে দিয়ে কল্পনা করা হয় না বা যায় না, সেটা হলো মকরক্রান্তি রেখা কিন্তু ভারতের মধ্যে দিয়ে যায় না। এবার 41 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন রেখা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মতো জলাশয়ের মধ্যে দিয়ে কল্পনা করা হয়েছে। তো অবশ্যই সেটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নিরক্ষরেখা কিন্তু আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মতো জলাশয়ের মধ্যে দিয়ে কল্পনা করা হয়েছে। 42 নম্বর কোয়েশ্চেন আমরা একবার দেখে নেই, কি বলা হয়েছে মধ্যপ্রদেশের ভোপাল এবং গুজরাটের গান্ধীনগর শহর দুটি কোন রেখার কাছাকাছি অবস্থিত। তো মধ্যপ্রদেশের ভোপাল এবং গুজরাটের গান্ধীনগর যে শহর দুটি, সেটা কিন্তু কর্কটক্রান্তি রেখার কাছাকাছি অবস্থিত। ক্লিয়ার। এবার 43 নম্বর কোয়েশ্চেন আমরা একবার দেখে নেই, কি বলেছে কর্কটক্রান্তি রেখা, বিষুবরেখা এবং মকরক্রান্তি রেখা কোন দুটি মহাদেশের উপর দিয়ে যায় না। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই আপনারা মনে রাখবেন। সেটা ইউরোপ এবং আন্টার্কটিকা, এই দুটি মহাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা, বিষুবরেখা এবং মকরক্রান্তি রেখা যে রেখাগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই মহাদেশের উপর দিয়ে কখনো যায় না বা কল্পনা করা হয়নি। 44 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিষুবরেখাটি কোন মহাদেশের উপর দিয়ে যায়। তো আমি এখানে সবটাই আমি দিয়েছি, বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা সবটাই দিয়েছি, কেননা কোথা থেকে কোয়েশ্চেন আসবে আমরা কেউ কিন্তু বলতে পারি না, তাই আমাদের সবগুলো আনসার আমাদের জানার দরকার। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি সবটি কোয়েশ্চেন এখানে পুট করে দিলাম। বিষুবরেখাটি কোন মহাদেশের উপর দিয়ে যায়। তো অবশ্যই মনে রাখবেন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের উপর দিয়ে কিন্তু বিষুবরেখাটিকে কল্পনা করা হয়েছে। এবার আমরা দেখে নিই 45 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে। 45 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে কর্কটক্রান্তি রেখাটি কোন মহাদেশের উপর দিয়ে যায়। তো কর্কটক্রান্তির যে রেখাটা, সেটা কিন্তু কল্পনা করা হয়েছে উত্তর আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া, এই তিনটা মহাদেশের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখাটাকে কল্পনা করা হয়েছে। ক্লিয়ার। এবার 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মকরক্রান্তি রেখাটি কোন মহাদেশের উপর দিয়ে যায়। তো অবশ্যই মনে রাখবেন মকরক্রান্তি যে রেখাটা রয়েছে, সেটা কিন্তু দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশের উপর দিয়ে কিন্তু
এই মকরক্রান্তি রেখাটাকে কল্পনা করা হয়েছে। ক্লিয়ার? এবার 47 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই আপনারা চাইলে সেটা হ্যান্ড নোট বানিয়ে ফেলুন। ভারতের সময় পর্যবেক্ষণ এবং রেকর্ড করার জন্য দায়ী থাকে কোন সংস্থা? অবশ্যই মনে রাখবেন সেটা হলো এনপিএল সংস্থা। এনপিএল সংস্থা কিন্তু ভারতের সময় পর্যবেক্ষণ এবং রেকর্ড করার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকে। তারপর